কুমিল্লার মণ্ডপ থেকে হারানো হনুমানের গদা উদ্ধার। পীরগঞ্জে হামলায় 2 ছাত্রলীগ নেতার স্বীকারোক্তি। সার্ভার জটিলতায় জন্ম সনদ পেতে ভোগান্তি, সন্তানদের ভর্তি, করোনা টিকা সহ গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত। উপবৃত্তি দেওয়ার নামে প্রতারণায় সক্রিয় কয়েকটি চক্র, ব্যবহার হচ্ছে শিক্ষা বোর্ড ও শিক্ষামন্ত্রীর নামও। $5,500 দুর্নীতির অভিযোগের তদন্তে মাত্র 200 দুদক কর্মকর্তা, জনবল ও অবকাঠামো বৃদ্ধির চিন্তা। নিষেধাজ্ঞা শেষে আজ শুরু হচ্ছে ইলিশ শিকার, প্রস্তুত জেলেরা, অভিযান সফল বলছে মৎস্য বিভাগ। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন সংবাদে, সঙ্গে আছে আমি ফারহান আলম এবং আমি শাফাউদ্দিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজা মণ্ডপ থেকে খোয়া যাওয়া হনুমানের গদা উদ্ধার করেছে পুলিশ। সেখানে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে নিয়ে অভিযান চালিয়ে গদাটি উদ্ধার করা হয়। রোববার রাত 11টার দিকে ইকবালকে নিয়ে মণ্ডপের কাছেই দারোগা বাড়ি মাজারের পাশের জঙ্গলে অভিযান চালায় পুলিশ। সেখানে ইকবালকে দেখিয়ে দেওয়ার জায়গা থেকে উদ্ধার করা হয় গদা। এ সময় সিআইডির ফরেনসিক টিম গদা থেকে আঙুলের ছাপ ও এর আশপাশে যাওয়া অন্যান্য বস্তু উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করে। এর আগে পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয় ইকবালকে। পরে ইকবাল সহ 4 আসামি 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। কুমিল্লার ঘটনায় ইকবালকে নিয়ে অভিযান ও মামলার সার্বিক অগ্রগতি নিয়ে জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, হনুমানের হাতের গদা ছাড়া ফরেনসিক টিম আর যে আলামতগুলো সংগ্রহ করেছে সেগুলোর ব্যাপারে তারা কি তথ্য দিয়েছে এবং ইকবালের রিমান্ড তো চলমান, তার বিষয়ে রিমান্ডের নতুন কোনো তথ্য পাওয়া গেছে কি? ইকবাল গত বৃহস্পতিবার রাতে যখন কক্সবাজার থেকে আটক হয়, তারপর তাকে কুমিল্লা নিয়ে আসা হয়। কুমিল্লা নিয়ে আসার পর তাকে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে গত শনিবার আদালতে উপস্থাপনের মধ্য দিয়ে আসলে 7 দিনের রিমান্ডে ইকবাল সহ বাকি 4 আসামিকে নেওয়া হয়। তারপর কিন্তু গতকাল রাতেই ছিল এটি প্রথম তাকে নিয়ে অভিযান, যেই অভিযানে কিন্তু সেই পূজা মণ্ডপের হনুমানের হাতে থাকা যে গদাটি সেটিকে উদ্ধার করে পুলিশ। তো যে জায়গাটিতে থেকে এই গদাটি উদ্ধার করা হয়, পুলিশ কিন্তু সেখান থেকে গদার আশেপাশে থাকা যেসব বস্তু যেমন দড়ি বা সাজসজ্জার যে উপকরণগুলো সেগুলো উদ্ধার করেছে এবং পুলিশ আমাদেরকে বলেছে যে গদার যে বাঁশ, সেই বাঁশটিতে থাকা হাতের ছাপ কিন্তু নেওয়া হয়েছে, সেটি মিলিয়ে দেখা হবে সেই ছাপের সাথে ইকবালের আঙ্গুলের ছাপ মিলে কিনা বা অন্য কারো হাতের ছাপ আছে কিনা। আরও একটি বিষয় আমি যেটি সর্বশেষ তথ্য পেয়েছি, যে ধর্ম অবমাননার যে মামলাটিতে ইকবাল সহ দারোগাবাড়ি মাজারের 2 সহকারী খাদেম এবং 999-এ ফোন করা ইকরাম এই মুহূর্তে রিমান্ডে আছে পুলিশের কাছে। সেই মামলাটি কিন্তু পুলিশের কাছ থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে, সেটি কিন্তু আমাদেরকে জেলা পুলিশ জানিয়েছে। আর সিআইডির বিশেষ পুলিশ সুপার তিনি আমাদের গতকাল রাতে জানিয়েছিলেন যে সেই বিষয়টি আসলে প্রক্রিয়াধীন, আজকের মধ্যে মামলাটি জেলা পুলিশ থেকে সিআইডির কাছে হস্তান্তর হতে পারে। অর্থাৎ এই পর্যন্ত 2টি মামলা কিন্তু সিআইডির কাছে এসে পৌঁছাচ্ছে। এর আগে প্রথম ফেসবুক লাইভ করা যে ফয়েজ, তার বিরুদ্ধে আইসিটি আইনের যে মামলাটি ছিল সেটিও কিন্তু সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে 2 দিনের রিমান্ড শেষে ফয়েজ কিন্তু আদালতের কাছে তার দায় স্বীকার করেছে। আর এদিকে আমরা সর্বশেষ তথ্য যে 2টি পেয়েছি সেটি হচ্ছে ইকরাম এবং ইকবালের বিরুদ্ধে কিন্তু কুমিল্লা এবং ফেনীতে বেশ কয়েকটি মামলা রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ইকরামের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। 2017 সালে কুমিল্লা সদর দক্ষিণ থানায় চুরি ও ছিনতাই এবং অন্যের জায়গা দখলের অভিযোগে একটি মামলা রয়েছে এবং বিশেষ ক্ষমতা আইনে ফেনীতে 2018 সালে একটি মামলার আসামিও কিন্তু ইকবাল। অন্যদিকে এই 2018 সালের মামলাটির আসামি ইকরাম, যে কিনা 999-এ প্রথম ফোন করেছিল। আর যে মামলার প্রধান অভিযুক্ত ইকবাল, তার বিরুদ্ধে 2018 সালে নারী নির্যাতনের একটি মামলা রয়েছে, সেটি কুমিল্লা কোতোয়ালি থানায়। তো এই থেকে বোঝা যায় যে আসলে ইকবাল এবং ইকরাম দুজনেই আগে থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। আর নতুন যেই ধর্ম অবমাননার অভিযোগ তাদের বিরুদ্ধে, এছাড়া
কোরআন শরীফ মণ্ডপে রাখা এবং সহিংসতার ঘটনায় তাদের প্রত্যক্ষ যে উপস্থিতি সেগুলো কিন্তু পুলিশ আসলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে খতিয়ে দেখছে। তারা যে শুধুমাত্র এইসব ঘটনার সাথে জড়িত কিনা বা তাদের পেছনে কেউ ইন্ধনদাতা আছে কিনা, তাদের সাথে অন্য কেউ জড়িত থাকতে পারে কিনা, সেসব বিষয়গুলো কিন্তু এই রিমান্ড থেকে বের হয়ে আসবে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই পূজা মণ্ডপে কোরআন রেখে যেই সহিংসতার ঘটনা, সেই ঘটনায় কিন্তু কুমিল্লাতে এ পর্যন্ত 9টি মামলা হয়েছে। এই 9টি মামলার মধ্যে একটি মামলার বাদী পুলিশ এবং অন্য একটি মামলার বাদী একজন হিন্দু ধর্মাবলম্বী, বাকি মামলাগুলো কিন্তু বাদী পুলিশ। তো এই মামলাগুলোতে এই পর্যন্ত প্রায় 50-এর অধিক আসামি আটক রয়েছে বলে আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি। আর এই বিষয়ে পুলিশ যেহেতু আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করেনি, দ্রুত তাদের আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা আসলে এই মামলার আদ্যপান্ত জানতে পারব। পুলিশের আনুষ্ঠানিক ব্রিফিং হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের বিষয়টি জানাবো। এদিকে রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগের ঘটনার মূল হোতা কারমাইকেল কলেজে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 2-এর বিচারক দেলোয়ার হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করেন। এর আগে র্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। সেখানে পুরো ঘটনার বিবরণ দেন সৈকত ও তার সহযোগী। শুক্রবার টঙ্গী থেকে গ্রেফতার সৈকতই এই ঘটনার মূল হোতা বলে জানিয়েছে র্যাব। এদিকে এই ঘটনায় 3 দিনের রিমান্ড শেষে 37 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পীরগঞ্জের সহিংসতার ঘটনায় 3টি মামলায় এখন পর্যন্ত মোট 62 জনকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রদায়িক হামলা ভাঙচুরে জড়িতরা ছাত্রলীগ বা যে দলেরই সদস্য হোক না কেন বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় একথা বলেন তিনি। কুমিল্লায় দুর্গাপূজার সময় মণ্ডপে কোরআন রাখার ঘটনায় দেশের বেশ কিছু জায়গায় চালানো হয় হামলা। নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রামে ভাঙচুর করা হয় মন্দির। রংপুরের পীরগঞ্জে জেলেপল্লিতে দেয়া হয় আগুন। এসব ঘটনায় মামলা হয়েছে 71টি, গ্রেপ্তার প্রায় 500 আসামি। এ প্রশ্নে আইনমন্ত্রী জানিয়েছেন, অপরাধী যে দলেরই সদস্য হোক আইনের আওতায় আনা হবে। কুমিল্লার ঘটনার পর দেশ অস্থিতিশীল করতেই পীরগঞ্জ সহ 24 জেলায় সহিংসতা করা হয়েছিল বলে জানান তিনি। তদন্ত চলছে এবং তদন্ত শেষ হওয়ার পরে যখন আদালতে আসবে, এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলা বিচারিক কার্যক্রম করে এটা যারা এইসব করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। অন্য লীগ বা অন্য দল এইসব না, যারা অপরাধ করবে তাদের বিচার হবে, যে সে যেই দলেরই হোক, যেই গোষ্ঠীরই হোক, যেই জাতিরই হোক। আর আপিল বিভাগে এক মামলার শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য, দলবদ্ধ হামলা শুভ লক্ষণ নয়। পাশাপাশি সম্প্রতি সাম্প্রদায়িক যেসব হামলা হয়েছে তাতেও উদ্বিগ্ন তিনি। কোনো সরকারি প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেওয়া বা এরকম কোনো দলবদ্ধভাবে হামলা করা, এটা আসলে চলা ঠিক না। এদিকে কুমিল্লার মণ্ডপে কোরআন রাখায় অভিযুক্ত ইকবাল সহ মামলার 4 আসামি 7 দিন করে রিমান্ডে রয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লা ও রংপুরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়ালে এত বড় ক্ষতি হতো না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। রবিবার সচিবালয়ে সম্পাদক ফোরামের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতায় দায় ফেসবুক এড়াতে পারে না। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেন তিনি। দ্রুতই কুমিল্লা ও রংপুরের ঘটনার বিচার করবে সরকার, জানান মন্ত্রী। ফেসবুকে গুজব নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া নিয়মিত প্রকাশ হয় না এমন 210টি দৈনিক পত্রিকা বন্ধ করতে জেলা প্রশাসকের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ফেসবুকে এই পোস্ট যদি না যেত, এই ভিডিও আপলোড না হতো, তাহলে যেই পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি হতো না। এটির সাথে যারা যুক্ত ছিল সবাই দায়ী, কিন্তু যে ওখানে কোরআন শরীফ রেখে এসছে সে দায়ী, তাকে যারা প্ররোচনা দিয়ে সেটি করিয়েছে তারা দায়ী, এরপর যারা একটি পোস্টের প্রেক্ষিতে এই সমাজে হানাহানি তৈরি করলো সেটি যাচাই বাছাই না করে তারাও দায়ী। একই সাথে ফেসবুক কর্তৃপক্ষও দায়ী।
সার্ভার জটিলতায় জন্মসনদ পেতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। শিশুদের স্কুলে ভর্তি সহ নানা প্রয়োজনে নিবন্ধন করতে পারছে না নগরবাসী। অনেকে দিতে পারছেন না করোনার টিকা। সিটি কর্পোরেশন জানায় মূল সার্ভারে সমস্যা থাকায় সেবা দিতে পারছে না তারা। এদিকে সার্ভার জটিলতার বিষয়ে জানে না দায়িত্বে থাকা রেজিস্ট্রার জেনারেল অফিস। উত্তর ঢাকার 12টি ওয়ার্ডের বাসিন্দাদের জন্ম নিবন্ধন সনদ নিতে হয় মহাখালীর আঞ্চলিক কার্যালয় থেকে। রোববার দিনভর এখানে জন্ম নিবন্ধনের আবেদন জমা পড়ে প্রায় 400, কিন্তু সারাদিনই বন্ধ ছিল সার্ভার। সন্ধ্যায় সার্ভার জটিলতা কিছুটা কমলেও আবেদনের বিপরীতে নিবন্ধন হয়েছে সামান্যই। সংশ্লিষ্টরা বলছেন কিছুদিন ধরেই সার্ভার জটিলতার কবলে পড়তে হচ্ছে, এজন্য অসংখ্য আবেদন জমা পড়ে আছে। হঠাৎ দেখা যায় রেজিস্টার বন্ধ, প্রিন্ট হয় না, আবার প্রিন্ট হয় রেজিস্টার বন্ধ। এইভাবে সফটওয়্যারটা কাজ করতেছে প্রায় 1 মাস যাবত এইভাবেই করতেছে। দেখা যায় অনেক সময় মারামারির অবস্থা হয়ে যায় মানুষের সাথে। মানে সবারই তো জরুরি, আমার লাগবে কেন দিবেন না, ওনারটা হয়েছে আমারটা হইবে না। মানুষ মানে বুঝতে চায় না যে সার্ভারের ব্যাপারটা। আজকে সকাল থেকে এই মাত্র 7-8টা কাগজ প্রিন্ট হয়েছে। ডিএনসিসির অঞ্চল 5-এর কার্যালয়েও জন্ম নিবন্ধন প্রত্যাশীদের জটলা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সব অঞ্চলেই হচ্ছে ভোগান্তি। সময় মতো জন্ম নিবন্ধন না পাওয়ায় অনেক শিক্ষার্থীর ভর্তিতে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আমরা অ্যাপ্লাই করে আসছি, কিছুক্ষণ সার্ভার থাকে নাই, তারপর করে আনলাম। এখানে আসার পর ওনারা বাকি কাজ করতে পারতেছে না, লিঙ্ক নাই। এখন বিডিআরএন যে সফটওয়্যারটা, ওই সফটওয়্যারে কাজ করতেছে না। আমরা মোবাইলে আবেদন করতে পারিনি, অনেক কষ্টে আবেদন করছি কিন্তু পরে আর যায়নি। শিক্ষার্থীদের করোনা টিকার জন্যও দরকার হচ্ছে জন্ম নিবন্ধন। আর নতুন নিয়মে 2001 সালের পর যাদের জন্ম, তাদের জন্ম নিবন্ধনের জন্য বাবা মায়ের জন্ম নিবন্ধনও প্রয়োজন হচ্ছে। সিটি কর্পোরেশন বলছে একসঙ্গে অনেক বেশি আবেদন জমা পড়ার কারণে সার্ভার জটিলতা হচ্ছে। এখানে একটা সময় দিনে 20টা আবেদন পড়তো, এখন সেটা হয়ে গেছে 1 থেকে 150টা আবেদন। ঠিক আছে, এরকম কিন্তু প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়নে। এটা এখন সার্ভার কিন্তু লোড নিতে পারছে না, সার্ভার কিন্তু খুবই স্লো। অনেক কিছুর সাথেই যেহেতু জন্ম নিবন্ধন সম্পৃক্ত এখন, তো সেক্ষেত্রে এই প্রেশারগুলো কিন্তু এই সময়গুলোতে থাকে। তো এই সময় হয়তো দেখা যাচ্ছে বাড়তি সময় আমাদের যে কাজের যে এটা আমাদের কিন্তু করতে হয় প্রায়। জন্ম নিবন্ধনের সার্ভার নিয়ন্ত্রণ হয় রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে। সার্ভার জটিলতার বিষয়ে তথ্য নেই তাদের কাছে। সার্ভারের যে সমস্যাটা আছে ওই রকম তো আসলে মেজর কোনো সমস্যা নাই আমরা জানি। হ্যাঁ, তারপরেও যদি থাকে আমি কালকে সকাল থেকে, আমি যেহেতু আপনি বলছেন ভালো কথা, ধন্যবাদ আপনাকে। আমি এখনই সার্ভারের বিষয়ে করতেছি। জানা গেছে শুধু ঢাকার 2 সিটি কর্পোরেশন নয়, জন্ম নিবন্ধন নিয়ে জটিলতা দেখা দিচ্ছে অন্যান্য সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপবৃত্তি দেওয়ার নাম করে প্রতারণায় নেমেছে বেশ কয়েকটি চক্র। শিক্ষা বোর্ড, এমনকি শিক্ষামন্ত্রীর নামও ব্যবহার করছে তারা। এ নিয়ে বোর্ড বলছে বৃত্তি দেওয়ার এখতিয়ার শুধু তাদেরই আছে, অন্য কারো ফাঁদে পা না দেওয়ার পরামর্শ তাদের। করোনার কারণে উপবৃত্তি হিসেবে পাওয়া যাবে 4,200 টাকা। আর এই টাকা নিতে শিক্ষা বোর্ডে যোগাযোগ করার বার্তা দেয়া হচ্ছে অভিভাবকদের মোবাইল ফোনে। এরপর আবার সেই উপবৃত্তি দিতেই চাওয়া হচ্ছে টাকা। আর এই প্রতারণায় রয়েছে বেশ কয়েকটি চক্র। এই প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। অভিভাবক প্রতারিত হচ্ছে, এদেরকে শাস্তির আওতায় আনা হোক। চক্র ভাঙাচ্ছে শিক্ষা বোর্ডের নাম, এমনকি শিক্ষামন্ত্রী দীপুমনির নামও ব্যবহার করছে তারা। তবে বোর্ড বলছে এমন কোনো বৃত্তি দেয়া হচ্ছে না। আর এই প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। গোয়েন্দা এজেন্সি আছে, তাদের মাধ্যমে, এবং আমরা আমাদের যে বিটিআরসি যারা এই সমস্ত মোবাইল নাম্বারগুলো ট্র্যাকিং করে তাদেরকে পাকড়াও করবে, তাদের শরণাপন্ন হচ্ছি এবং তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করেছি। বোর্ড বলছে পঞ্চম, অষ্টম ও এসএসসি পরীক্ষার ফলের ওপর দেয়া হয় বৃত্তি, আর সেটির তালিকা করার দায়িত্ব শুধু বোর্ডের। অর্থ আসে মন্ত্রণালয় থেকে, তাই বোর্ডের নামে অন্য কারো টাকা দেওয়ার কোনো সুযোগই নেই। সমস্ত প্রক্রিয়াটাই হলো গিয়ে অনলাইনে। এটা কখনো মেসেজের মাধ্যমে কোনো শিক্ষার্থীর মোবাইলে এই বৃত্তির মেসেজ যায় না। এই বৃত্তির মেসেজটা কখনোই এইভাবে দেওয়া হয় না, এবং বৃত্তির টাকাও মেসেজের মাধ্যমে দেওয়া হয় না। সেই সঙ্গে সামনের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়েও এমন গুজব ছড়াতে পারে বলে সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারিও করছে শিক্ষা বোর্ড। এসব প্রতারণার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষকদেরও ভূমিকা রাখতে হবে। সেই সঙ্গে এ সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি জানানোর আহ্বান শিক্ষা বোর্ডের।
নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। খবরে অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। রোহিঙ্গা সংকট সমাধান হচ্ছে না নিরাপত্তা পরিষদের কারণে চীন ও রাশিয়ার অবস্থান পরিবর্তনের আশা। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে জিতল রিয়াল মাদ্রিদ। বার্সার ঘরের মাঠে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে। বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ রাত 12টা থেকে শুরু হচ্ছে ইলিশ শিকার। ফলে আগামীকাল থেকে বাজারে মিলবে ইলিশ। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এরই মধ্যে সাগরে মাছ শিকারের প্রস্তুতি শেষ করেছে জেলেরা। মাছ কেনার প্রস্তুতি নিয়েছে মৎস্য ঘাটের আড়তদাররাও। এবার নদীতে সফল অভিযান হয়েছে বলে দাবি মৎস্য কর্মকর্তাদের। 3 সপ্তাহের বেশি সময় অলস বসে থাকার পর আবারও ব্যস্ততা বেড়েছে লক্ষ্মীপুরের জেলে পরিবারগুলোতে। হাসি ফুটেছে প্রায় 52,000 জেলের মুখে। এখন শুধু রূপালী মাছের খোঁজে নদীতে নৌকা ভাসানোর অপেক্ষা। এতদিন কর্মহীন থেকে ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছেন অনেক জেলে। মাছ ধরার নিষেধাজ্ঞা থাকাকালীন প্রণোদনার চাল বিতরণে অনিয়মের অভিযোগও করেছেন অনেকে। আমার ঘরে 5 জন খাওয়ান যায়, ঠিক আছে, আমরা চাউল ইজেতে আমাকে সংসার বাঁচে না। কিন্তু জেলেদের জন্য যেই বরাদ্দটা আসে এটা ঠিকমতো জেলেরা পায় না। মৎস্য সংরক্ষণে প্রশাসন, পুলিশ, কোস্টগার্ডের যৌথ অভিযান সফল হয় এবার ইলিশের উৎপাদন বেশি হবে বলে আশা মৎস্য কর্মকর্তার। এবার অভিযান গতবারের তুলনায় আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সরকারের বিভিন্ন কার্যক্রমের ফলে আমাদের উৎপাদন বেড়ে আগামীতে 25,000 মেট্রিক টনে উন্নীত হবে। এদিকে নদীতে মাছ শিকারে প্রস্তুত চাঁদপুরের প্রায় 60,000 জেলে। জাল বোনা আর ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার সাথে সাথেই নদী ও সাগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন জেলেরা। সরকার এখন দাল্লাদের প্রতি একটু ভালো ধরনের ভূমিকা যদি নেয় তো মনে করে দাল্লা হয়তো কিছু সহযোগিতা পাইল। মাছ ধরা শুরুর প্রস্তুতিতে উৎসব মুখর হয়ে উঠেছে শরীয়তপুর, ভোলা, বরগুনা, নোয়াখালী সহ প্রায় সব উপকূলীয় জেলার জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। আশানুরূপ ইলিশ পেলে 22 দিনের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলছে জেলেরা। বাড়িতে বেকার অবস্থা ছিলাম, কোনো দিকে আমরা কোনো নৌকা দিয়ে কোনো একটা কাজকাম করতে যাইনি, শুধু এইটার উপরে বিশেষ করে আমরা রয়েছি। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে গত 4 অক্টোবর ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, ইলিশ শিকার ঘিরে কেমন কর্মব্যস্ততা দেখছেন জেলে পরিবারের মাঝে, আর নিষেধাজ্ঞার সময় প্রণোদনার চাল পাওয়া নিয়ে কি কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। দেখুন, নিষেধাজ্ঞা কিন্তু আজ রাত 12টা থেকেই উঠে যাচ্ছে, যার কারণে শরীয়তপুরে যেই জেলে পল্লীগুলি রয়েছে এবং পদ্মা মেঘনা তীরবর্তী যে সকল মৎস্য অবতরণ কেন্দ্রগুলি এতদিন বন্ধ ছিল সেই সকল জায়গায় কিন্তু কর্মচঞ্চলতা ফিরে এসেছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের জাজিরা উপজেলার 0 পয়েন্ট এলাকায়। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানকার যে সকল জেলেরা রয়েছে তারা এরই মধ্যে তাদের যে জেলে নৌকাগুলি রয়েছে এতদিন যেগুলি তারা পদ্মা নদীর বিভিন্ন শাখা নদীতে নোঙর করে রেখেছিল, সে সকল নদী কিন্তু নৌকাগুলি কিন্তু এরই মধ্যে পদ্মা নদীতে এসে তারা নোঙর করেছে এবং জাল এবং নৌকা নিয়ে তারা প্রস্তুত হচ্ছে। মধ্যরাত থেকেই তারা নদীতে নৌকা ভাসাবে এমনটাই কিন্তু তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। এবং শরীয়তপুরে যে সকল মৎস্য অবতরণ কেন্দ্রগুলি রয়েছে এই সকল মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু এতদিন সম্পূর্ণ বন্ধ ছিল, বরফ কলগুলি বন্ধ ছিল, সে সকল এলাকায় কিন্তু কর্মচঞ্চলতা ফিরে এসেছে এবং জেলেরা এই দীর্ঘ 22 দিন অনেকটাই অলস সময় কাটিয়েছে পরিবার পরিজনের সাথে। তারাও কিন্তু পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে এরই মধ্যে যেই মৎস্য আড়তগুলি রয়েছে সেই আড়তে যোগ দিয়েছে। আর এই মুহূর্তে কিন্তু নদীতে খুব বেশি নৌকা বলতে জেলে নৌকা বলতে সেটি কিন্তু একেবারেই শূন্য। নদীতে আমরা এই এলাকায় অন্তত তেমন কোনো জেলে নৌকার উপস্থিতি পাচ্ছি না। তারা প্রস্তুত হচ্ছে, আগামীকাল সকাল থেকে তারা বা আজ মধ্যরাত থেকে তারা নদীতে মাছ আহরণের জন্য নামবে। আর শরীয়তপুরে জেলেদের যে সহায়তার বিষয়টি আপনি জানতে চেয়েছেন, এবারের চিত্র কিন্তু অন্যান্য বছরের চেয়ে কিছুটা ভিন্ন ছিল। অন্যান্য সময় আমরা যেটি দেখেছিলাম যে একেবারে অভিযানের শেষ সময়ে এসে সরকারের পক্ষ থেকে যে চাল দেয়া হচ্ছে জেলেদের সেটি বরাদ্দ
করা হতো বা তাদের মাঝে বিতরণ করা হতো। এবছর কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে শরীয়তপুরে উদ্যোগ নেওয়া হয়েছে এবং একেবারে অভিযানের শুরুর দিন থেকেই সে সকল চাল কিন্তু জেলেদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। শরীয়তপুরে প্রায় 25,000 নিবন্ধিত জেলে রয়েছে, এর মধ্যে 19,000 জেলেকে তারা এই চাল সহায়তা, সরকারি যে সহায়তা, এই সহায়তার আওতায় আনতে পেরেছে। আর বাকি যে সকল জেলেরা রয়েছে সে সকল জেলেরা কিন্তু এখনো এই সাহায্যের যেই তালিকা, সেই তালিকা তাদের নাম না উঠায় তারা কিন্তু এই সহায়তা পাচ্ছে না। সেই ক্ষেত্রে জেলেদের দাবি যে নিবন্ধিত যে সকল জেলেরা রয়েছে সেই জেলেদের এর বাইরেও আরো প্রায় 10,000 জেলে রয়েছে যারা সরকারি নিবন্ধনের আওতায় আসেনি, তাদেরকে নিবন্ধনের আওতায় এনে তাদেরকে যেন এই সহায়তা দেয়া হয়। আর সার্বিকভাবে যেই 22 দিন চলমান অভিযান শরীয়তপুরের চলেছে সেই ব্যাপারে যদি আমি আপনাদের একটু তথ্য দিয়ে রাখতে চাচ্ছি। জেলায় এ পর্যন্ত 584 জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর বাইরেও 9,93,400 টাকা জরিমানা আদায় করে হয়েছে। এছাড়া 53,47,400 মিটার কারেন্ট জালও কিন্তু এই সময় জব্দ করা হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে জেলেরা কিন্তু সম্পূর্ণরূপে বিরত ছিল না মাছ ধরা থেকে, তারা কিন্তু বিক্ষিপ্তভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীতে নেমেছে এবং মাছ আহরণ করেছে। তো আগামীকাল থেকেই প্রস্তুত জেলেরা, সকাল থেকে তারা নদীতে নামবেন মাছ আহরণের জন্য। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ। শরীয়তপুর থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী নুরুল আমিন রবিন। নিরাপত্তা পরিষদের 5 সদস্যের কারণেই জাতিসংঘে ঝুলে আছে রোহিঙ্গা সংকট। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এই অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এ সময় তিনি জানান 2026 সালের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে প্রার্থী হবে বাংলাদেশ। রোহিঙ্গা নিপীড়ন বিরোধী প্রস্তাব এলেই 2017 সালের পর থেকে বরাবরই ভেটো দিচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য। আর সে কারণেই সংকট সমাধানে মিয়ানমারকে চাপ ফেলতে শক্ত অবস্থানে যেতে পারছে না সংস্থাটি। বন্ধু দেশ হওয়ার পরও এই ইস্যুতে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সহযোগিতা না পাওয়ায় হতাশ ঢাকা। জাতিসংঘ দিবসকে সামনে রেখে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবার কল্যাণে জাতিসংঘ কাজ করবে এমন প্রত্যাশা থাকলেও নিরাপত্তা পরিষদের 5 সদস্যের জন্য তা নিশ্চিত করা যাচ্ছে না। তারা হলো অসমাতব্য এবং এরা একজন যদি আপত্তি করে তখন জাতিসংঘ ওখানে কিছুই করতে পারবে না। তার ফলে আমার রোহিঙ্গা প্রবলেম, তার ফলে আমাদের প্যালেস্টাইন প্রবলেম, এগুলো ঝুলেই যাচ্ছে। সেই কারণে আমরা ঝুলে আছি। আমরা আশা করি আগামীতে এই যারা এইটাকে ঝুলিয়ে রেখেছে তারা আরও সদয় হবে। আশা, বিশেষ করে আশা আমি চায় না, তারা সদয় হলে পরে অবস্থার পরিবর্তন হবে। জাতিসংঘ প্রত্যাশা পূরণ করতে পারছে না মনে করলেও সংস্থাটির অবদান অস্বীকার করছেন না মন্ত্রী। সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের কথা সামনে এনে বলছেন, সে কারণেই জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে গর্বিত, বাংলাদেশও গর্ব করে জাতিসংঘকে নিয়ে। যে 1986 সালে বাংলাদেশ জাতিসংঘের সভাপতি হয়েছিল, আমরা সিদ্ধান্ত নিয়েছি 2026 সালে আমরা জাতিসংঘের সভাপতি হওয়ার জন্য আমরা নির্বাচনে ক্যান্ডিডেটস ডিক্লেয়ার করেছি। এছাড়া জাতিসংঘ মহাসচিব প্রশ্নে সেই মাপের ব্যক্তিত্ব তৈরির তাগিদও দেন পররাষ্ট্রমন্ত্রী। সেই জন্য আজকে আমার আনন্দের দিন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিন্তু যেহেতু সিলেটবাসী জনবলের অভাব ও দুর্বল কাঠামোর কারণে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না দুর্নীতি দমন কমিশন দুদক। প্রায় 10,000 ব্যক্তির বিরুদ্ধে 5,500-এর বেশি অনুসন্ধান ও তদন্ত করছে সংস্থাটির 200 কর্মকর্তা। দুদক কমিশনার বলছেন, পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে জনবল ও অফিস। দেশের সব জেলায় কার্যালয়ের মাধ্যমে দুর্নীতি দমন ব্যুরো কার্যক্রম চালাতো। 2004 সালে দুদক প্রতিষ্ঠার পর 64 জেলা থেকে কার্যালয় গুটিয়ে মাত্র 22 জেলায় সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় করা হয়। প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম জনবল নিয়ে চলছে সংস্থাটির কার্যক্রম। দুদকের প্রধান কার্যালয়, 6টি বিভাগীয় কার্যালয় এবং 22টি জেলা কার্যালয়ে কর্মকর্তা রয়েছে মোট 273 জন। অনুসন্ধান ও তদন্ত কাজ করছেন মাত্র 200 কর্মকর্তা। দুদক কমিশনার বলছেন, ঢাকার বাইরে জেলা অফিস বাড়ানো সহ জনবল বাড়ানোর প্রক্রিয়া চলছে। আগামী 1 মাসের মধ্যে হয়তোবা বেশ কিছু সংখ্যক কর্মকর্তা যোগদান করবে, তাতে যে শূন্যপদ আছে সেটা কিছুটা কমবে। বাট আমি মনে করি যে এটি একটি নিয়মিত কাজ হওয়া উচিত। টিআইবি বলছে, জনবল ও অবকাঠামো বাড়ানো সময় সাপেক্ষ বিষয়। বর্তমান সক্ষমতা দিয়ে চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই আতঙ্ক ছড়িয়ে পড়বে দুর্নীতিবাজদের মধ্যে, কমে আসবে দুর্নীতি। দুদক আসলে সত্যিকার অর্থে
রুই কাতলাদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে এরকম দৃষ্টান্ত খুবই কম। শুধুমাত্র চুনোপুঁটিদের নিয়েই টানা হেঁচড়া করা হয়, সেই ধারণাটাই মানুষের মধ্যে রয়েছে, যার ফলে এক ধরনের আস্থার সংকট এখানে বিরাজ করছে। প্রথম শ্রেণী সহ চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে দুদকের মঞ্জুরকৃত পদ রয়েছে 2146টি, অথচ কর্মরত 1026 জন। জনবল সংকট নিরসন হলে কাজের গতি আসবে বলে মনে করেন দুদকের কর্মীরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশি লাভের প্রলোভন দেখিয়ে প্রায় 20,000 গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মিরপুরের কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে। গ্রাহকের সঞ্চয় ফেরত দেওয়া হচ্ছে না, এমনকি টাকা ফেরত চাইতে গেলে মারধর করা হচ্ছে বলেও অভিযোগ গ্রাহকদের। কোনো চোর বা ছিনতাইকারী পেটানোর দৃশ্য নয় এটি। মিরপুরে কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিসের এক কর্মকর্তাকে মারধর করছেন গ্রাহকেরা। তাদের অভিযোগ, সঞ্চয়ের টাকা ফেরত না দিয়ে দীর্ঘদিন টালবাহানা করা হচ্ছে। এমনকি এই কর্মকর্তা সহ কয়েকজন তাদের মারধরও করে। নিয়ে আমার হুমকি দিছে, পরে 7-8 জনে নিয়ে মারছে, আর আমার কয় বাইন্দা থইব, কয় তোর কোন বাপ আছে লই আয়। তুই টাকা নিতেছিস, তোর টাকাই পাবি না, কিসের টাকা? এরকম আমার মেন কপি নিয়ে গেছে আমার হাতের থেকে। এর কিছুক্ষণ পরই কাঁদতে কাঁদতে রূপা নামক একজনকে 5 তলা থেকে নিচে নামতে দেখা যায়। জিজ্ঞাসা করা মাত্রই টাকা ফেরত চায় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী। আমার টাকা দেয় না ওরা। আপনি মারছেন কেন? আমি ওনাকে মারছি কিনা তুমি প্রমাণ দেখাচ্ছি। চলেন আপনি, চল খালি প্রমাণ দেখাচ্ছি। সামনে বলতেছে আপনি এই যে বাড়ি কেন আমাদের এখানে এই যে কি অবস্থা করেছে। আপনাকে মারছি? হ্যাঁ, আপনি আমাকে মারছেন, প্রথমবার ধরে নিয়েছে। ওই মহিলা আমাকে ইচ্ছে মতো আমার চুলগুলো ছিঁড়ছে। জসিম গ্রুপের অধীনে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ বেশিরভাগ গ্রাহকের। বেশি লাভের প্রলোভন দেখে ডিপোজিট ও ডিপিএস এর নামে তাদের কাছ থেকে টাকা নিয়ে ফেরত দিচ্ছে না প্রতিষ্ঠানটি। 80,000-এর 28 তারিখের ডেট দিয়েছেন উনি অন ব্যাংকের ওনার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স। উনি কি আমাদের সাথে কি এই যে এতগুলো লোকের উনি কি ফাইজলামি করতেছে? চেক দিলেও অ্যাকাউন্টে টাকা নেই, অন ব্যাংকে টাকা নেই, মালিকের কোথা থেকে টাকা দেবে? এ বিষয়ে কথা বলতে রাজি নয় কর্ণফুলী মাল্টিপারপাজের কর্ণধার মোহাম্মদ জসিম। তবে প্রতিষ্ঠানের পরিচালক শাকিল অভিযোগের সত্যতা স্বীকার করেন। দিচ্ছি, এটা কিন্তু কারো মুখে আসতেছে না। দিচ্ছি না, এটা সবার মুখে আসতেছে। সর্বোচ্চ হলে 3 থেকে 4 কোটি টাকা হবে। 3 থেকে 4 কোটি আমরা আগামী 3 মাসের ভিতরেই আমরা টাকা দিয়ে ফিনিশিং দিয়ে দিব। ভুক্তভোগীদের থানায় অভিযোগ করার পরামর্শ মিরপুর বিভাগের উপকমিশনারের। কারণ এরা খুব ভয়াবহ, বহু মানুষকে প্রতারিত করছে, অনেকে নিঃস্ব হয়ে গেছে তাদের কারণে। আপনি অভিযোগ দিতে বলেন, আপনি থানায় যেতে বলেন, মামলা করতে বলেন, সবগুলোকে ধরে নিয়ে আসেন। যদি মামলা না নেয় আমাকে ফোন দিতে বলেন, আমি ওই সার্ভিসের ব্যবস্থা নিব। প্রতিষ্ঠানটি প্রায় 20,000 গ্রাহকের কাছ থেকে 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যস্বত্বভোগীদের কারণে নয়, বরং ঘাটতির কারণে চাল, পেঁয়াজের মতো কৃষি পণ্যের দাম বাড়ে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। আর বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির দাবি, উৎপাদন ও চাহিদার সঠিক পরিসংখ্যানের অভাবেই বাজার নিয়ন্ত্রণ কঠিন হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে গত 50 বছরে দেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। 1972-73 সালে চালের উৎপাদন ছিল 1 কোটি 8 লাখ টন, যা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 4 কোটি। আলুর উৎপাদন বেড়েছে 12 গুণ, কিন্তু তারপরও সুফল পাচ্ছে না সাধারণ ভোক্তারা। ভালো উৎপাদনের কথা বলা হলেও বাজারে প্রতিনিয়ত বাড়ছে কোনো না কোনো ভোগ্যপণ্যের দাম। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাড়তি দাম নিয়ন্ত্রণে মূল্য নির্ধারণ নয়, বাড়াতে হবে সামগ্রিক উৎপাদন। খাদ্যপণ্যের চাহিদার চেয়ে উৎপাদন কম থাকলে দাম নাগালে রাখা কঠিন হবে। বাজার উৎপাদককে সহায়তা করবে, মধ্যস্বত্বভোগীকে সহায়তা করবে, ভোক্তাকে সহায়তা করবে। 3 জনের স্বার্থ সরকারকে সমভাবে দেখতে হবে। একজনের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আরেকজনের স্বার্থ দেখা যাবে না, দেখা উচিত নয়। তো সেই কারণে কৃষিক্ষেত্রে একটা ব্যাপক ভুল ধারণা আছে যে মধ্যস্বত্বভোগীরা সব লাভ করে নিয়ে যায়। এটি কৃষিক্ষেত্রে অবাস্তব। সরকারিভাবে চলতি বছর 24 লাখ টন চাহিদার বিপরীতে 23 লাখ টন পেঁয়াজ উৎপাদনের কথা বলা হলেও অস্থিরতা কমেনি। বাজার নিয়ন্ত্রণের জন্য যে কোনো কৃষিপণ্যের সঠিক পরিসংখ্যান জরুরি বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। আমার বিশেষ অনুরোধ কৃষিবিদদের কাছে যে এমন কিছু বীজ আপনারা চিন্তা করেন, হয়তো করছেন বাই দিস টাইম। আমি শুনেছি কৃষিমন্ত্রী মহোদয় বলেছেন আমাকে যে এই সেপ্টেম্বর অক্টোবরের দিকে যে কোনো প্রোডাক্ট আসে অথবা লং টার্ম ধরে রাখা যায়, পাশাপাশি প্রিজার্ভ করারও
সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। তবে কৃষিমন্ত্রীর দাবি, দেশে খাদ্য উৎপাদনে কোনো সংকট নেই। বর্তমানে পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য উৎপাদনে সরকার বেশি জোর দিচ্ছে। আমরা অনেক বেশি চাল খাই, অনেক বেশি ভাত খাই। আমরা যদি ভাতেরই কনজাম্পশন কমাতে পারি তাহলে আমাদের চালের যে দরকার এটা অনেক কমে যাবে। এত চাল, প্রায় 400 গ্রাম চাল আমরা প্রতিদিন খাই। পৃথিবীর অনেক দেশে 200 গ্রাম চালও খায় না। কাজেই বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে দানা জাতীয় খাদ্যে অনেক আগেই সফল হয়েছে। টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিখাতে কার্যকর গবেষণার জোর দেওয়া হচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে খুব শিগগিরই কয়েক বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করা সম্ভব। রোববার রাজধানীর FBCCI সভাকক্ষে এক কর্মশালায় একথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্লু ইকোনমিকে কাজে লাগাতে পারলে দেশে বেকারত্ব দূর হবে এবং অর্থনীতির চাকা বেগবান হবে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশির মাঝে ছড়িয়ে আছে বিপুল সম্পদ। এই সমুদ্রের প্রায় 1,19,000 বর্গ কিলোমিটারের মালিকানা বাংলাদেশের। সেখানে আছে তেল, গ্যাস, মূল্যবান বালু, ইউরেনিয়াম সহ বিভিন্ন সামুদ্রিক খনিজ। আরও আছে মৎস্য সম্পদের বিশাল ভাণ্ডার। তবে বাংলাদেশের সমুদ্র সম্পদ ব্যবহারে এখনও যথেষ্ট উদ্যোগ নেই। ব্লু ইকোনমির সম্ভাবনা ও করণীয় নিয়ে রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং FBCCI এক কর্মশালার আয়োজন করে। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার বক্তব্যে বলেন, বেসরকারি খাতের বিনিয়োগের নতুন ক্ষেত্র হতে পারে এই ব্লু ইকোনমি। বাংলাদেশের বেসরকারি খাতের জন্য কিন্তু নতুন বিনিয়োগ করার কিন্তু ভালো আমাদের আজকে আমরা অনেক সুন্দর সুন্দর আইডিয়াস আমরা পেয়েছি। আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো যে আপনারা কিন্তু এই সেক্টরগুলিতে আপনারা কিন্তু দেখেন কিভাবে এখানে কি potential আছে to invest in these new areas and in these new sectors. ইনশাআল্লাহ আমাদের ব্লু ইকোনমিরও কয়েকটি খাতে কিন্তু আমরা খুব শিগগিরই $1 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট ইনশাআল্লাহ আমরা ক্রস করতে পারব। কর্মশালায় বক্তারা বলেন, ব্লু ইকোনমিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ কাজ করলে দেশের অর্থনীতি বেগবান হবে, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান। আমরা ব্লু ইকোনমিকে সত্যিকারে এটা একটি সেক্টর হিসেবে দেখতে চাই। আমি বিশ্বাস করি যে এখানে যারা আছেন প্রাইভেট সেক্টরের আমাদের বিজনেস লিডার্স তারা চিন্তা করবেন এবং যেই সুযোগের কথা বলা হয়েছে সেটি গ্রহণ করার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন। 2041 সালে উন্নত দেশ হব, এই যে টার্গেটগুলি, এই টার্গেটগুলি অ্যাচিভ করতে হলে আমাদেরকে কর্মসংস্থান লাগবে, আমাদের এক্সপোর্ট লাগবে, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট লাগবে। আমি মনে করি আমাদের এই সমুদ্র সীমা যেটা ব্লু ইকোনমি, এটা একটা বিশাল বড় সম্ভাবনা, যেখান থেকে আমাদের কর্মসংস্থান হতে পারে, যেখানে আমাদের এক্সপোর্ট হতে পারে, যেখানে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট হতে পারে। দেশের ব্লু ইকোনমি খাতে বিনিয়োগ ও বিভিন্ন উদ্যোগ বিষয়ে মন্ত্রণালয়গুলোর সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেন বক্তারা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার আশুলিয়া থেকে 3 বছরের শিশুকে অপহরণের 2 দিন পর সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। গ্রেফতার করা হয়েছে অপহরণকারীকে। এছাড়া গাজীপুরের কালীগঞ্জে চালককে গলা কেটে হত্যার পর ইজি বাইক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 6 জনকে। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ করেন আজাদ সোনিয়া দম্পতি। প্রতিদিন কাজে যাওয়ার আগে তাদের 3 বছরের সন্তান আফিয়াকে রেখে যান পাশের বাসায়। 21 অক্টোবর শিশুটিকে ওই বাড়ি থেকে অপহরণ করেন প্রতিবেশী যুবক রানা আহমেদ। পরে ফোনে আফিয়ার বাবা মায়ের কাছে মুক্তিপণ দাবি করেন তিনি। ও আমারে অনেক ভয় দেখাইছে, তোর মেয়েকে ঢামে ভরে রাখছি, গাম টেপ দিয়ে রাখছি, তোর মেয়ের হাত কেটে দিছি, অনেক কিছু বলছে, আমাকে ভয় দেখাইছে। 6টা বাজে ফোন দিয়ে বলে যে তোমাদের মেয়ে আমার কাছে আছে, যদি 4 লাখ টাকা দাও তাহলে মেয়েকে পাবা, না হলে পাবা না, ওকে মেরে ফেলবো। অভিযোগের ভিত্তিতে আফিয়াকে উদ্ধার অভিযানে নামে র্যাব 4-এর একটি দল। তারা খবর পান রানা শিশুটিকে সিরাজগঞ্জে এক বন্ধুর বাসায় রেখেছেন। পরে সেখান থেকে উদ্ধার করা হয় আফিয়াকে। শিশুটিকে স্যান্ডেল এবং গেঞ্জি কিনে দেওয়া হয় এবং তাকে নানান রকম খেলনা চকলেট দিয়ে গাড়িতে করে তাকে অপহরণ করে বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে তার বন্ধুর বাড়িতে গিয়ে বলে যে এটি আমার ওয়াইফের সঙ্গে যেহেতু বনিবনা হচ্ছে না, এই শিশু নিয়ে কয়েকদিন এখানে থাকবো। সেখান থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
এদিকে গাজীপুরের কালীগঞ্জে ইজিবাইক চালক সাইফুলকে গলা কেটে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ১-এর একটি দল। খুব অল্প পয়সার বিনিময়ে এই ধরনের ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এই যে ধৃত আসামিদের দেখতে পাচ্ছেন আপনারা, তারা মূলত স্বীকার করেছে যে এর আগেও তারা 4 থেকে 5টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। ছিনতাই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালানোর কথা জানিয়েছে র্যাব। আরও 8 থেকে 10টি ছিনতাই চক্র সক্রিয় রয়েছে। আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুড়িগ্রামে আকস্মিক বন্যা ও নদী ভাঙনে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। গত 5 দিনে 2 শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন। অনেকেই এখনও বাস করছেন খোলা আকাশের নিচে। এখনও 3 উপজেলায় ভাঙছে তিস্তা নদী তীর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করে বুধবার ফুঁসে ওঠে তিস্তা। কিছু বোঝার আগেই তলিয়ে যায় তিস্তা পাড়ের বিস্তীর্ণ অঞ্চল। বিধবা মেয়েসহ কোনো মতে জীবন বাঁচাতে পারলেও সর্বস্ব হারিয়েছেন জাহিরা। এখনও বাস করছেন খোলা আকাশের নিচেই। 12টার সময় পানি আছে, আমরা শুনছি সন করে আসবেন যে ঘর মনে করতাম মরমর করে নিচ্ছিল। এখনো কোনো ভাই করার কোনো বুদ্ধি নেই। তার মতো রাজারহাট উপজেলার চরগতিয়া শ্যামের আরও 15 পরিবার হারিয়েছে সর্বস্ব। রাজারহাট ছাড়াও উলিপুর ও চিলমারি উপজেলাও পড়েছে ভাঙনের কবলে। সব মিলিয়ে গত কয়েকদিনে প্রায় 200 পরিবার ঘরবাড়ি হারিয়েছে। ঘরবাড়ি আমরা কিচ্ছু পাইছি না, আমার পিন্দনের পরনটা ছাড়া মালবাতি যা আছে কিছুই বেগেরে বানি বসিলিয়া বেরিয়ে গেছি। স্থানীয় ইউপি সদস্য জানান, ভাঙনের জেরে সব হারিয়ে এখনো অনেক পরিবার বাস করছেন খোলা আকাশের নিচে। স্থাপর কোনো সম্পদ এরা রক্ষা করতে পারে নাই। এখন এদের এমন তো অবস্থা, তাদের করুণ কাহিনী, তাদের পাট স্যান্ডেল পর্যন্ত নাই, পরনের পোশাক কাপড় চোপড় যে আছে সেগুলোও বের করতে পারে নাই। জেলা ত্রাণ কর্মকর্তা বলছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। প্রয়োজনে বরাদ্দ পেলেই পুনর্বাসনের সহায়তা করা হবে। তালিকা প্রস্তুত করছি, এই তালিকা অনুযায়ী আমাদেরকে বরাদ্দ দিয়ে বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই অনুযায়ী তাদেরকে আমরা পুনর্বাসন করব। এবছর তিস্তার কয়েক দফা ভাঙনে কুড়িগ্রামের 1,500 বসতভিটা ছাড়াও বিপুল পরিমাণ আবাদি জমি ও 4টি স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঠাকুরগাঁওয়ে অসময়ে বৃষ্টিপাত আর বাতাসে শত শত বিঘা আমন ক্ষেত মাটিতে নুয়ে পড়েছে। ধান চাষিদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত শীতের আগাম সবজি ও আলু চাষিরা। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে তারা। গত সপ্তাহে বৃষ্টি আর দমকা বাতাস বয়ে যায় উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের ওপর দিয়ে। এতে শত শত বিঘা জমির আমন ধান নুয়ে পড়েছে মাটিতে। 15 থেকে 20 দিন পর ধান গোলায় তোলার স্বপ্ন দেখছিলেন অনেক চাষি, কিন্তু বিরূপ আবহাওয়ায় শেষ হয়ে গেছে সব। আগে অনাবৃষ্টির কারণে ধান ভালো হয়নি, এখন এমন বৃষ্টি ধান সব ধান শুতে মাটির সাথে মিশে গেল। তো ধান পড়ে গেছে, আলু ওজার জন্য আলু কাটছি, মূলে লস 2.5 লাখ টাকা একদম মাটি। কেবল আমন নয়, খারাপ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত শীতের আগাম সবজি ও আলু চাষিরাও। কৃষি বিভাগ বলছে, সবজি আবাদের জন্য যেসব জমি প্রস্তুত করা হয়েছিল সেখানে পানি শোষণে কিছুদিন সময় লাগতে পারে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ধান বাঁচাতে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। কিছু জমি আছে যেটা কি গোছা করে যদি তুলে দেওয়া যায় তাহলে এটা ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হবে। এই বাতাসের কারণে এবং হেলে পড়ার কারণে কিছু জমিতে হয়তো বা আমাদের ছত্রাকজনিত রোগের আক্রমণ হতে পারে। আমরা যথাযথভাবে পরিদর্শন করে কৃষকদেরকে এ ব্যাপারে পরামর্শ দিব। কৃষি বিভাগ জানিয়েছে, এখনও ফসলের ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি, তবে কয়েকদিনের মধ্যে তা করা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নানা জটিলতা শেষে দীর্ঘ 15 বছর অপেক্ষার পর সিলেটে চালু হলো শেখ হাসিনা শিশু পার্ক। সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকার আলমপুরে নির্মিত পার্কটি এলাকার একমাত্র বিনোদন কেন্দ্র। পার্ক চালু হওয়ায় খুশি এলাকার শিশু কিশোর সহ সব বয়সের মানুষ। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমায় শেখ হাসিনা শিশু পার্কের কাজ শুরু হয় 2006 সালে। নানা জটিলতা শেষে 2017 সালে বসানো হয় রাইডস। তবে নামকরণের জটিলতায় পার্কটি চালু করা যায়নি অন্তত 4 বছর। পার্কটিতে রয়েছে ফর্ক জাম্প, মনোরেল সহ অত্যাধুনিক 9টি রাইডস। দক্ষিণ সুরমা এলাকায় একমাত্র বিনোদন কেন্দ্র হিসেবে পার্কটি চালু হওয়ায় খুশি এলাকাবাসী।
আমাদের এলাকায় এটা হওয়াতে খুব ভালো হয়েছে যে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদের অবসর সময় এখানে খুব ইজিলি আসতে পারবে, টাইম কম লাগবে। ছোট্ট সোনামণি দেখে খুব আনন্দিত হচ্ছে না? আমার কাছে অনেক ভালো লাগছে, আমি সবগুলো রাইডে চড়ছি, অনেক সুন্দর। বাসার পাশেই পার্কটা, আমি সবগুলাতেই চড়ছি, সবগুলাতেই অনেক মজা পাইছি। সিটি কর্পোরেশন বলছে পার্কটি উদ্বোধনের ফলে এলাকার বিনোদনের পাশাপাশি সরকারের একটি আয়ের উৎসও এটি। আপাতত কর্পোরেশন পরিচালিত হলেও ভবিষ্যতে এটি ইজারা দেয়া হবে। আমরা সিটি কর্পোরেশন থেকে পরিচালনা করব, আর আমরা ইজারা দিলেও যারা লিজ নেবে তারা যাতে কোনো রাইড এখানে স্থাপন না করতে পারে, কারণ আমাদের মানে শিশু পার্কের মতো ভবিষ্যতে যাতে না হয় সেই চিন্তাভাবনা মাথায় রেখে আমরা যদি কোনো রাইডের প্রয়োজন হয় সেটা সিটি কর্পোরেশনের ফান্ড থেকে বসানো হবে এবং তারা শুধু পরিচালনা করে যে ইনকাম হবে সেই হিসাবে নেবে। 3.77 একর জায়গার উপর নির্মিত এই পার্কটির তত্ত্বাবধানে থাকবে সিলেট সিটি কর্পোরেশন, যার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 27 কোটি টাকা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বিশ্বে করোনায় একদিনে প্রাণহানি হয়েছে 4,668 জনের। একদিনে নতুন শনাক্ত 3,18,000। এনে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 49,63,000 ও মোট শনাক্ত 24,44,00,000-এর বেশি। বিশ্বে একদিনে রাশিয়ায় সর্বোচ্চ প্রাণহানি 1,072 জন। গত 24 ঘন্টায় দেশটিতে নতুন শনাক্ত 35,660 জন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মৃত্যু 2,30,000-এর বেশি মানুষ। এছাড়া বিশ্বে একদিনে যুক্তরাজ্যে সর্বোচ্চ শনাক্ত 39,962 জন। দেশটিতে গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 10% ও প্রাণহানি বেড়েছে 12 ভাগ। দ্বিতীয় সর্বোচ্চ 442 জনের প্রাণহানি হয়েছে ভারতে। দেশটির তামিলনাড়ুতে 15 নভেম্বর পর্যন্ত জারি করা হয়েছে লকডাউন। এছাড়া রাজ্যটিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যে কোনো ধরনের সভা সমাবেশ। এদিকে যুক্তরাষ্ট্রের অ্যান্থনি ফাউচি জানিয়েছেন 5 থেকে 11 বছর বয়সীদের জন্য নভেম্বরের মধ্যেই পাওয়া যাবে করোনা টিকা। বলিউড সুপারস্টার শাহরুখ পুত্র আরিয়ানের মাদক মামলায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি 25 কোটি রুপি চেয়েছে বলে দাবি করেছেন এক সাক্ষী। পরে সেই চুক্তি 18 কোটি রুপিতে চূড়ান্ত হয় বলেও জানান তিনি। রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, আরিয়ানের সঙ্গে সেলফি তুলে আলোচনায় আসা কেপি গোসাভির বিরুদ্ধেও ঘুষ নেয়ার দাবি করেছেন সাক্ষী প্রভাকর সাইল। তিনি নিজেকে গোসাভির ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে উল্লেখ করে এক হলফনামায় বলেন, গোসাভি ও স্যাম ডিসুজা নামের একজনের মধ্যে 18 কোটি রুপির চুক্তির কথা শুনেছেন তিনি। এর মধ্যে 8 কোটি রুপি ওয়াংকেড়েকে দেওয়ার কথা হয়। তবে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সময়মতো উপযুক্ত জবাব দেবেন বলে জানিয়েছেন ওয়াংকেড়ে। ইথিওপিয়ার ট্রাইগেতে আবার অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। অঞ্চলটির বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এক সপ্তাহের মধ্যে 8মবারের মতো বিমান হামলা চালানো হয়েছে। সরকারের মুখপাত্র সেলমাইদ কাশা জানান, বিদ্রোহী গোষ্ঠী টিপিএলএফ এর প্রশিক্ষণ ও সামরিক কমান্ড হিসেবে ব্যবহৃত পশ্চিম ফ্রন্ট লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তবে টিপিএলএফ এর মুখপাত্র গেটাচেও রেডা রোববারের বিমান হামলার বিষয়ে জানেন না বলে জানান। এর আগে সোমবার ট্রাইগের রাজধানী মেক্সিকোতে ইথিওপিয়ার বিমান হামলায় 3 শিশু নিহত হয়। গত বছরের নভেম্বর থেকে টিপিএল এর বিরুদ্ধে সংঘাতে জড়িয়েছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার। কান্নাঘর শুনতে কিছুটা অস্বাভাবিক মনে হলেও স্পেনের রাজধানী মাদ্রিদে স্থাপন হয়েছে এই ব্যতিক্রমী ঘর। মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, চাপ থেকে মুক্তি এবং বিষণ্ণতা দূর করার লক্ষ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। দেশটির যে কেউ এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন। আসুন কান্না করুন, ভিন্নধর্মী এই আহ্বান জানানো হয়েছে কান্নাঘরে। স্পেনের রাজধানী মাদ্রিদে এই ঘর স্থাপন করা হয়েছে মূলত মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যকে সামনে রেখে। অন্যান্য দেশের মতো স্পেনেও কান্নাকে এক ধরনের দুর্বলতা বা অস্বস্তির ব্যাপার হিসেবে বিবেচনা করা হয়। তাই এ থেকে মুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এই কান্নাঘর। কান্নাঘরের সামনে আরেকটি নোটিশ বোর্ডে লেখা, আমি উদ্বেগে আছি। ঘরটির এক কোণায় রাখা আছে ফোন। মানসিক হতাশা কাটাতে যাদের সাথে কথা বলা যাবে তাদের ফোন নম্বরও রাখা আছে সেখানে, যাদের মধ্যে রয়েছেন একজন মনোবিদ। মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কয়েকদিন আগে $11.5 কোটি বেশি অর্থ বরাদ্দ দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
প্রকল্পের অংশ হিসেবে আত্মহত্যাপ্রবণ মানুষের জন্য চালু করা হয় 24 ঘন্টার হেল্পলাইন। প্রতি বছর 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষেই কান্নাঘর উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। 2019 সালে স্পেনে আত্মহত্যা করেন 3671 জন। প্রাকৃতিক দুর্যোগ ছাড়া দেশটিতে প্রাণহানির দ্বিতীয় প্রধানতম কারণ হল আত্মহত্যা। স্পেন সরকারের তথ্য অনুসারে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রতি 10 জনের 1 জন মানসিক অসুস্থতায় ভুগছেন। এছাড়া উদ্বেগ ও মানসিক অসুস্থতার সমস্যায় রয়েছেন 5.8% মানুষ। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিটনের 2 ক্যাচ মিসে ম্যাচটায় হাতছাড়া বাংলাদেশ। লঙ্কানদের কাছে হারের দিনে গ্রাউন্ড ফিল্ডিংয়ে ব্যর্থ সাকিবরা। গুরুত্বপূর্ণ সময়ে বোলিং পরিবর্তনে মাহমুদুল্লাহর থিওরি কাজে লাগেনি। ব্যর্থ পার্ট টাইমার আফিফ। সাইফুদ্দিনের খরচে 16তম ওভারে টাইগারদের হার নিশ্চিত হয়। বাউন্ডারি লাইনে নাইম শেখের এফোর্ট, ক্যাচটা হয়নি, কিন্তু ছক্কা তো বাঁচিয়েছেন। যদিও ওই মুহূর্তের কোনো মূল্য নেই এই ম্যাচে। বিপরীত অবস্থা লিটন দাসের ক্ষেত্রে। এর থেকে সহজ ক্যাচ আর কি হয়? তারপরও লিটনের হাতে জমেনি। ওটা দ্বিতীয় মিস ছিল। এর আগে জাজ করতে না পেরে ক্যাচ ফসকেছে। বাউন্ডারি উপহার দিয়েছেন লঙ্কানদের। দুর্বল ফিল্ডিংয়ে আরও রান খুঁয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে সাকিবও বাউন্ডারি ছেড়েছেন। ব্যাট বলের লড়াই একপাশে, ক্যাচ মিস ফিল্ডিংয়ের হালকাভাবেই তো ম্যাচ হাতছাড়া। গুরুত্বপূর্ণ সময় 2 মিসে কেন্দ্রীয় চরিত্র লিটন। বোলার ব্যবহারে ঘাম ছুটেছে মাহমুদুল্লাহর। সিনিয়র সাকিব মুশফিক পাশে থেকেছেন, কিন্তু দিন যখন লঙ্কানদের, অধিনায়ক মাহমুদুল্লাহর সিদ্ধান্তগুলোও তাই ব্যর্থতার খাতায়। পার্ট টাইমারে বরং বিপদ বেড়েছে। যখন সাকিবকে দরকার ছিল বোলিংয়ে, যখন আসালাঙ্কা রাজাপাকসের জুটি জমে যাচ্ছে, তখন কি সেরা বোলারকে ব্যবহার করা যেত না? 16তম ওভারে সাইফুদ্দিনই বা কি করলেন? স্লোয়ার ইয়র্কারের চেষ্টায় বেধড়ক পিটুনি খেয়েছেন। ফুলার লেন্থ স্লটে তো দিয়েছিনি, ফুল টসে হতাশা পেয়েছে পূর্ণতা। উইন প্রেডিক্টর এক সময় বাংলাদেশের পক্ষে ছিল 80 ভাগ, সেটা ধীরে ধীরে বিপরীতে ঝুঁকেছে। ক্যাচ মিসের সাথে নার্ভ হারিয়ে ম্যাচও হাত থেকে বেরিয়ে গেছে এদিন। ভুল থেকে শিক্ষা নেওয়ার তাগিদ পুরনো। কোন মন্ত্রে ট্র্যাকে ফিরবে টাইগাররা? 2 দিন পরই ইংল্যান্ডের সাথে মোকাবেলা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যাচ মিস আর ছোট কিছু ভুলে ম্যাচ হারতে হলো। শুরুর মোমেন্টাম না পাওয়ায় হতাশ মুশফিক। ম্যাচ জিতে ব্যাটারদের ইনিংস বড় করার কথা বলেছেন তিনি। যারা বাংলাদেশ ক্রিকেট নিয়ে অকথ্য ভাষায় সমালোচনা করেন, তাদের একহাত নিয়েছেন মুশি। বলেছেন নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত। অন্যদিকে নিজেদের উপর বিশ্বাস রাখায় জয় এসেছে বলেছেন লঙ্কান ব্যাটার রাজাপাকসে। ম্যাচটা শেষ হয়ে গেছে 2 ক্যাচ মিসে। দায় আছে মাহমুদুল্লাহ 2 আর আফিফের 1 ওভারের। মুস্তাফিজ, সাকিব, সাইফুদ্দিনের ওভার তখনও বাকি ছিল। সংবাদ সম্মেলনে মুশফিক সরাসরি কাউকে কাঠগড়ায় উঠাননি, তবে জানিয়ে দিয়েছেন ছোট ছোট ভুলে হাতছাড়া হয়েছে বড় সুযোগ। একটা আর্লি উইকেট নিয়েছিলাম, বাট 6 ওভার যেহেতু ওরা খুবই ভালো পাওয়ার প্লে ইউজ করেছে, বাট সাকিবের ওই ওভারে আমাদের মোমেন্টাম আবার কাছে এসেছিল। বাট অ্যাট দ্য লাস্ট টাইম মনে করি যে যেহেতু সেট ব্যাটসম্যান ছিল, তারা খুব ইজিলি ক্যালকুলেট করে ব্যাটিং করেছে। তো অল ইন অল আমি মনে করি দায় ঠিক না, বাট আমরা ছোটোখাটো কিছু মিস্টেক করেছি, সেজন্য এই ম্যাচটা আসলে আমরা জিততে পারিনি। লাস্ট 16 বছর ধরে আল্লাহর রহমতে খেলছি, তো এটা আমার কাছে নতুন কিছু না, এটা আমার কাছে খুবই নর্মাল লাগে। আর যারা এরকম কথা বলে থাকেন, তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত, কারণ তারা বাংলাদেশে ফরে খেলে না, ফরে খেলে আমরা প্লেয়াররাই খেলি। কিপিংটা ছাড়ার পর থেকে রান পাচ্ছিলেন না নিয়মিত। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে 50-র দেখা পেয়েছেন দারুণ ব্যাটিংয়ে। নাইমও বড় অবদান রেখেছেন। সামনে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেখানে ব্যাটসম্যানদের করণীয় জানিয়ে দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। আমাদের মেইন যেটা ফোকাস করতে হবে যে কন্ডিশন বিচার করে আমাদেরকে অ্যাটলিস্ট 1-2টা ব্যাটসম্যান যে মেকশিওর ওই দিনটা যেন তার দিনটা হয়, যেরকম ধরেন আজকে নাইমও খেলেছে, মেকশিওর সেটা যেন 30-40 না হয়ে মেকশিওর ওটা 80-90 ইভেন 100 হতে পারে, বা আমি যেটা বা যারা লাস্ট ম্যাচে খেলেছে। সো মেকশিওর এটা আমাদের করতে হবে, এবং এক একদিন এক একজন করলে আমার মনে হয় এটা সবচাইতে যে কোনো ব্যাটিং লাইন আপের জন্য প্লাস পয়েন্ট। একাদশে শ্রীলঙ্কার 4 পেসার, বাংলাদেশের 3 স্পিনার। তারপরেও লড়াইটা হয়েছে ব্যাটসম্যানদের মধ্যে। দ্রুত 4 উইকেট হারালেও মনোবল হারায়নি। সাহস রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে শ্রীলঙ্কা।
আমার বিশ্বাস ছিল ম্যাচ জেতা সম্ভব। আমি শুধু বলের যোগ্যতা বুঝে ব্যাট করেছি। উইকেট বোঝা কষ্টের ছিল, তবে এতটা ব্যাটিং উইকেট হবে ভাবিনি। এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। 2 দিন পর আরো বড় চ্যালেঞ্জের সামনে পড়বে বাংলাদেশ দল। সেখানে প্রতিপক্ষ ইংল্যান্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপে ভারতকে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়ল পাকিস্তান। দুবাইয়ে 2 চির প্রতিদ্বন্দ্বী লড়াইয়ে 10 উইকেটে জয় বাবরদের। কোহলির 50-তে 151 রান তোলে ভারত। জবাবে রিজওয়ান বাবর নৈপুণ্যে 13 বল আগে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ইতিহাসের রাত, বিশ্বকাপে প্রথমবার ভারত বধ। পাকিস্তান ক্রিকেটের জন্য স্মরণীয়, যেন শিরোপা জয়েরই উচ্ছ্বাস। শুরুটাই বলেছে দিনটা পাকিস্তানের। প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির আনপ্লেয়েবল ডেলিভারি, শূন্যতে ফেরেন রোহিত শর্মা। পরের ওভারেই উইকেট উপড়েছে লোকেশ রাহুলের। কোহলির ব্যাটে ভারতের প্রতিরোধ, সঙ্গ দিয়েছেন ঋষভ পান্থ। 39-এ পান্থকে ফিরিয়ে সাদাবের ব্রেক থ্রু। টেল এন্ডারদের নিয়ে কোহলি লড়াই চালিয়েছেন। 57-তে অধিনায়কের বিদায়ে হয়নি ততটা বড় স্কোর। 7 উইকেটে 151 ভারতের। দুবাইয়ে আগের দিন উইন্ডিজ ইংল্যান্ডের লো স্কোরিং ম্যাচ কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল, কিন্তু সেসব পাত্তা পায়নি বাবর রিজওয়ানের কাছে। ইনফর্ম 2 ওপেনার ব্যাট চালিয়েছেন প্রাণ খুলে। ভুবনেশ্বর, সামি, বুমরাদের পাড়ার বোলার বানিয়ে দুজনের ব্যাটে ঝড়। পাওয়ার প্লেতে 43, 100 পার হয়েছে 13 ওভারেই। শিশিরের প্রভাব ভারতীয় বোলারদের ভুগিয়েছে। মেন ইন গ্রিন নিয়েছে অ্যাডভান্টেজ। 55 বলে রিজওয়ানের 79 আর 52 বলে বাবরের 68-তে লক্ষ্যে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দ্বৈরথে 1 পেশে জয় পাকিস্তানের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে সফল রিয়াল মাদ্রিদ ন্যু ক্যাম্পে বার্সেলোনা হেরেছে 2-1 গোলে। প্রথমার্ধে অ্যালাবা এগিয়ে রাখেন মাদ্রিদকে, পরে ব্যবধান দ্বিগুণ করেন ভাস্কেজ। স্বাগতিকদের পক্ষে 1 গোল শোধ দিয়েছেন অ্যাগুয়েরো। এই জয়ে শীর্ষে উঠেছে রিয়াল, আর বার্সা নেমে গেছে 9 নম্বরে। মেসি পরবর্তী সময় এল ক্লাসিকো মৌসুমেরও প্রথম। 2 চিরশত্রুর ডেরায় নতুন মুখও অনেক, ডাগ আউটেও এসেছে পরিবর্তন। ফর্মে রিয়াল কিছুটা এগিয়ে বার্সার চেয়ে। ন্যু ক্যাম্পে শুরু থেকে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে রিয়াল। উত্তাপ ছড়িয়েছে কিছু মুহূর্ত। পেনাল্টি আবেদন করে সাড়া পাননি ভিনিসিয়াস জুনিয়র। কিছুক্ষণ বাদে ডি বক্সে বার্সেলোনাও পেয়েছিল সহজ সুযোগ, কিন্তু ওপেন নেটেও স্কোর করতে পারেনি সার্জিনো দেস্ত। আধ ঘন্টা পার হতেই সাফল্য রিয়ালের। দারুণ ফিনিশিংয়ে লক্ষ্য ভেদ করেন দাভিদ আলাবা। রিয়ালের জার্সিতে এটি তার প্রথম গোল। এগিয়ে থেকে বিরতিতে লস ব্লাঙ্কোস। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বার্সা, তবে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে ব্যস্ত সময় পার করেছেন গোলকিপার টের স্টেগেন। ইনজুরি টাইমে গোল মিস বার্সার। কাউন্টার অ্যাটাকে সুযোগ কাজে লাগায় রিয়াল। লুকাস ভাস্কেজের গোলে স্কোর লাইন 2-0। অন্তিম সময়ে বার্সার জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন সার্জিও আগুয়েরো, তবে ঘরের মাঠে হার এড়াতে পারেনি কোম্যানের দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরাসি লিগ 1-এ মার্সেইয়ের মাঠে হোঁচট খেয়েছে পিএসজি। পূর্ণ শক্তির দল নিয়েও গোল শূন্য ড্র করেছে ফরাসি জায়ান্টরা। শুরু থেকে স্বাগতিক মার্সেইকে চাপে রাখেন মেসি, নেইমাররা, তবে আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি তারা। উল্টো বিরতির পর ডি বক্সের ভেতরে প্রতিপক্ষের উদ্দেরকে ফাউল করে লাল কার্ড দেখেন আশরাফ হাকিমি। শেষ দিকে রক্ষণে মনোযোগ বাড়িয়ে গুরুত্বপূর্ণ 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এদিকে ইন্টার মিলানের বিপক্ষে দিবালার পেনাল্টিতে হার এড়িয়েছে ইউভেন্টাস। নেরাজ্জুরিদের সাথে 1-1 গোলে ড্র করেছে তুরিনের ওল্ড লেডি। আর লা লিগার সোসিয়েদাদের সাথে 2-2 গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠে প্রথমার্ধে পিছিয়ে থাকা আতলেতিকো দ্বিতীয়ার্ধে জোড়া গোলে পয়েন্ট এনে দেন লুইস সুয়ারেজ। এই ছিল বিরতিহীন সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।